সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের সার্বিক মঙ্গল কামনা করি সব সময়। তোমরা আমার জন্য দোয়া করবা। আজকে তোমাদের জন্য একটা ইংরেজি ক্লাস নিয়ে আসছি। সেটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর টেক কোশ্চেন, একটা গ্রামারের অংশ। গ্রামারের 60 নম্বরের মধ্যে টেক কোশ্চেন সম্ভবত 9 নং-এ আসে। তো তোমরা এই টেক কোশ্চেন একটা ইজি টপিকস, এটা থেকে 10-এর থেকে 10ই পেতে পারো, সেজন্য প্রচেষ্টা করবা। আর এই ক্লাসটার মাধ্যমে আমিও প্রত্যাশা করি সবাই 5 নম্বর পাবা ইনশাল্লাহ। তো আমি শুরু করছি টেক কোশ্চেন। তো টেক কোশ্চেনের সংজ্ঞা যদি আমরা বলি যে একটা সেন্টেন্সের শেষে এর সত্যতা যাচাই করার জন্য যে ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় টেক কোশ্চেন। একটা সেন্টেন্সের শেষে, স্টেটমেন্টের শেষে ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়াকে বলা হয় টেক কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখাই যে হি ইজ এ গুড স্টুডেন্ট, তাইলে আমার পরীক্ষার মধ্যে এইভাবেই থাকবে যে স্টেটমেন্ট দেওয়া থাকলো হি ইজ এ গুড স্টুডেন্ট, অর লেখা থাকলো হি ইজ নট এ গুড স্টুডেন্ট। তাইলে এই দুইটার জন্য আমরা যদি টাক কোশ্চেন করি, তাইলে আমরা একটা ছোট প্রশ্ন জুড়ে দেব এই সেন্টেন্সটা সত্যতার জন্য। তো ছোট প্রশ্ন জুড়ে দিলে এখানে অপারেটর যদি ইজ আছে, তাহলে ইজ এর কন্ট্রাকশন হলো ইজেন্ট, আর সাবজেক্টটা দিতে পারি কি হি, যে সে একটি ভালো ছাত্র, তাইলে ইজেন্ট হি, তাই নয় কি? তো আবার যদি আমরা বলি যে হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র নয়, তাইলে এখানে অপারেটর আছে ইজ, তাইলে স্টেটমেন্টটা নেগেটিভ। নেগেটিভ থাকলে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ থাকলে টেক কোশ্চেন নেগেটিভ। তাইলে ইজ আর সাবজেক্ট আছে হি। এভাবে তোমার দুইটা রুল যদি এখানে মনে রাখো, যে সেন্টেন্সের স্টেটমেন্টটা যখন অ্যাসার্টিভ হবে তখন এটা টেক কোশ্চেন করবা নেগেটিভ, আর সেন্টেন্সের স্টেটমেন্ট মানে এই বিবরণটা যদি থাকে নেগেটিভ তাহলে টেক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। মেইন ভাবে বেসিক্যালি তোমার যে জিনিসটা জানতে হবে যে এই টেক কোশ্চেন করার জন্য অপারেটর গুলো জানতে হবে। তো ইংরেজিতে 24টা অপারেটর আছে। তো আমি এখন অপারেটর গুলো একটু নিয়ে আলোচনা করব। যে ইংরেজিতে 24টি অপারেটর আছে। সেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, should, may, might, ought to, used to, need, dare। তাইলে এই 24টা অপারেটর 1 2 3 তাইলে এখানে আমরা যদি দেখি উইল উড আছে, বাদ করছে 24টার মধ্যে উইল এবং উড। তো এই 24টা অপারেটর থাকলে আমরা এই অপারেটর গুলা দিয়ে টেক কোশ্চেন করব। যখন যে এম থাকলে এম এর কন্ট্রাকশন হলো, যে আমরা যদি এম দেখি তাহলে এম এর কন্ট্রাকশন ফর্মটা লিখতে পারি আরএন্ট অথবা ইন্ট। এই আরএন্ট হলো মডার্ন আর ইন্ট হলো প্রাচীন। আমরা পূর্বের নেই ইন্ট করতে পারি, আরএন্টটাই এখন বর্তমান আধুনিক। তাহলে আরএন দিয়ে করব, এম থাকলে আরএন দিয়ে করব। ইজ থাকলে কন্ট্রাকশন করলে ইজ এর কন্ট্রাকশন ফর্ম হয় ইজেন্ট। সেম ভাবে আর এর কন্ট্রাকশন হলো আরএন্ট, ওয়াজ এর কন্ট্রাকশন হলো ওয়াজেন্ট,
ডো এর কন্ট্রাকশন ডোন্ট। এভাবে আমরা কন্ট্রাকশন ফর্মগুলো জেনে নিব। তোমরা এই কোশ্চেন করতে হলে অবশ্যই এই অপারেটরগুলো জানতে হবে। তো আমি প্রথমে বলে নিলাম এই অপারেটরগুলো যদি পারো তাইলে তোমরা এই অপারেটর সেন্টেন্সে থাকলে কন্ট্রাকশন যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে তাইলে এগুলার কন্ট্রাকশন করে নেগেটিভ করবা, আর যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাইলে আর কিছু করার দরকার নেই, এটার অ্যাফার্মেটিভ টেক কোশ্চেন করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটার একটা স্ক্রিনশট নিতে পারো যে এই অপারেটরগুলা জানার জন্য। এই অপারেটরগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব সবগুলোই অক্সিলারি ভার্ব, তার মধ্যে আমরা বি ভার্ব ধরতে পারি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হলো বি ভার্ব। যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বি ভার্ব। তাইলে এই ডু, ডিড, ডাজ হলো ডু ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড হলো হ্যাভ ভার্ব, আর এইগুলো হলো মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির মধ্যে আবার এই দুইটা একটু ব্যতিক্রম। এই নিড আর ডেয়ার কে বলা হয় সেমি মডেল, কারণ এটা ভার্ব হিসাবেও বয় আবার মডেল হিসাবেও বয়। সেজন্য এই ডি, নিড এবং ডেয়ার কে বলা হয় মডেল অক্সিলারি, আর এই সেমি মডেল আর বাকিগুলাকে বলা হয় মডেল অক্সিলারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করলে তোমার এই টেক কোশ্চেনটা পারবা। তো আমি পরবর্তী ধাপে যাচ্ছি। যদি এই অপারেটর না থাকে, যদি এই অপারেটর না থাকে সেন্টেন্সে, আমি লিখতে পারি যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বগুলোর মধ্যে যদি কোনোটা না থাকে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু অথবা ডিড অথবা ডাজ বসে, টেন্স অনুযায়ী ডু অথবা ডিড অথবা ডাজ বসে। তো আমরা এই ডুটা প্রেজেন্ট টেন্সের জন্য দিতে পারি প্রেজেন্ট অথবা ফিউচার যদি স্টেটমেন্ট থাকে, ডিডটা পাস্ট টেন্সের জন্য, আর ডাজটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডাজ, আর পাস্ট টেন্সের হলো ডিড, আর বাকি সময় আমরা করতে পারি প্রেজেন্টের জন্য ডু। তাইলে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে করব, আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু অথবা ডিড অথবা ডাজ বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা ব্যতিক্রম রুল হিসেবে যদি আমরা একটু মনে রাখবো যে এমন কিছু স্টেটমেন্ট আছে দেখতে এগুলাকে অ্যাফার্মেটিভ মনে হবে, কিন্তু তোমরা করতে গেলে একটু দ্বিধায় পড়ে যাবা যে এটা স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সেজন্য তোমাদের প্রত্যেকেরই একটা জিনিস জানবা, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ পায়। সেজন্য এই নেগেটিভ স্টেটমেন্ট থাকলে তখন টেক কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করবা। যে এই ওয়ার্ডগুলা কোনগুলা, যে ওয়ার্ডগুলা হলো যে টেক কোশ্চেনে যদি সেন্টেন্সে যদি কি থাকে, যে সেন্টেন্সে যদি হার্ডলি, seldom, nothing বা none, no, nobody, এরপরে few, little, rarely, এটসেট্রা ধরতে পারি, ইটিসি। এগুলা এই শব্দগুলা যদি থাকে সেন্টেন্সে, যদি হার্ডলি, সেলডম, নান, নো, নোবডি, ফিউ, লিটল, রেয়ারলি, ইটিসি থাকে, তাহলে আমরা ধরতে পারি তাহলে টেক কোশ্চেনটি, তাহলে টেক কোশ্চেন কি হবে, যে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। তাহলে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে কি, যে হার্ডলি, সেলডম, নান অথবা নো, নোবডি, ফিউ, লিটল, রেয়ারলি, ইটিসি থাকলে টেক কোশ্চেন হবে কি অ্যাফার্মেটিভ। তো তোমাদের সুবিধার্থে আমি কয়েকটা শর্টকাট রুল লিখে দিচ্ছি যাতে করে তোমাদের এই টেক কোশ্চেন করতে গিয়ে একটু সুবিধা বেশি হয়। তো সেই জন্য তোমরা যদি একটু মনে রাখো
আমরা দ্বিতীয় ধাপে এই দুইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। একটা রুল লিখলাম যে টেন্স অনুযায়ী ডু অথবা ডিড অথবা ডাজ বসবে কখন, অক্সিলারি ভার্ব না থাকলে। সেম ভাবে তোমরা সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে তাইলে টেক কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করবা। তো আমি দ্বিতীয় ধাপে যদি কয়েকটা শর্টকাট টেকনিক লিখি, যে শর্টকাট টেকনিকের মধ্যে আমরা একটা ধরতে পারি, যখন লেটস অথবা লেটাস থাকবে তখন আমরা এটা শ্যাল উই বসাবো। লেট অথবা লেটাস থাকলে শ্যাল উই। সেম ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দিয়ে শুরু হইতে পারে অথবা ভার্ব দিয়ে শুরু অথবা প্লিজ। এই কথাগুলা থাকলে অথবা ডোন্ট, এই কথাগুলা দিয়ে শুরু হলে আমরা টেক কোশ্চেন উইল ইউ করব। কি বসাবো? উইল ইউ। সেম ভাবে আমি বলতে পারি যে নোবডি, সামবডি, এনিবডি, এই বডি যুক্ত যদি থাকে তাহলে সাবজেক্ট হিসাবে দে বসে, সাবজেক্ট হিসাবে দে বসে। সেম ভাবে আমরা লিখতে পারি নাথিং, এনিথিং, যত থিং যুক্ত, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এই থিং যুক্ত হলে সাবজেক্ট হিসেবে ইট বসে। তাইলে আমরা কি দেখলাম যে নোবডি, সামবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে বসে। তাইলে এই দের জন্য আমি এই নোবডি বা সামবডি আমরা এইটা ধরতে পারি সাবজেক্ট প্লুরাল। তো প্লুরাল বলতে সাবজেক্ট বেশি বুঝায়। তাহলে সাবজেক্ট বেশি বুঝালে আমরা সাবজেক্ট হিসেবে কি ধরবো? দে। আর নাথিং, এনিথিং থাকলে আমরা সাবজেক্ট হিসেবে ইট, এটা কম বুঝায়। অথবা বস্তু বুঝালে আমরা বসাবো কি? ইট। তাহলে এই শর্টকাট এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা শর্টকাট টেকনিক। এগুলা যদি মনে রাখো তাহলে তোমরা সহজে এই টেক কোশ্চেন গুলার আনসার দিতে পারো। তাহলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা এক্সারসাইজ যাব, বুট কোশ্চেন। দেখি তোমরা এগুলা করতে পারো কিনা বা চেষ্টা করবা বাকি বুট কোশ্চেন গুলা করার জন্য। তো আমি এসএসসি পরীক্ষায় যেটা 2018 সালে আসছে সেটা হলো যে at present cricket everybody likes cricket। তাইলে টেক কোশ্চেন কি হবে? বি নাম্বার, students hardly miss watching this game। তাইলে সি নাম্বার, nothing is more enjoyable to them than cricket। সেম ভাবে ডি নাম্বারে ছিল how exciting the game is। ই নাম্বারে ছিল let's play this game।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে যখন বোর্ড প্রশ্ন থাকবে তোমরা সম্পূর্ণ সবগুলা লিখতে হবে, যে আনসার টু দ্য কোশ্চেন নং 9 পুরোটা প্রশ্ন তুলবা, তোলার পরে স্টেটমেন্টে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ করবা। তো আমরা প্রথমেই যদি যাই, যে তোমাদের শর্টকাট টেকনিকে দেখানো হয়েছিল এভরিবডি থাকলে সাবজেক্ট হিসাবে দে বসবে। তো আমরা জানি সাবজেক্টের পরে বারটা এখানে অপারেটর না থেকে মেইন ভার্ব ফিনিট ভার্ব আছে। তো আমরা এই মেইন ভার্বটাকে যদি আমরা টেন্স অনুযায়ী খেয়াল করি তাহলে এটা প্রেজেন্ট টেন্সের আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তো দে এর সাথে আমরা ডু বসাতে পারি, সেজন্য আমরা ডোন্ট করব এটার অ্যাফার্মেটিভ ফর্ম হিসাবে, তাহলে ডোন্ট দে। কি করলাম, এভরিবডির জন্য দে, অপারেটর নাই, সেজন্য আমি বলেছিলাম যে অপারেটর না থাকলে ডু অথবা ডিড অথবা ডাজ বসে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি ডোন্ট বসাইছি। তো নিশ্চয়ই বুঝতে পারছো। দ্বিতীয় সেন্টেন্স, স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস আমরা স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল, তাহলে শর্টকাট টেকনিকে আমরা জানি এটার জন্য কি বসবে, দে। তারপরে দেখতেছে হার্ডলি, নেগেটিভ স্টেটমেন্ট, হার্ডলি, সেলডম, রেয়ারলি, না, ফিউ, লিটল এগুলা থাকলে আমরা নেগেটিভ স্টেটমেন্ট, সেজন্য আমরা এই নেগেটিভ থাকার কারণে এখানে অ্যাফার্মেটিভ টেক কোশ্চেন করব। আর এখানে টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্সের, তাহলে প্রেজেন্ট টেন্স হিসাবে ডু বসে। যদি স্টেটমেন্ট হার্ডলি না থাকতো তাইলে আমরা ডোন্ট বসাইতাম। তৃতীয় বাক্য আমরা দেখতেছি অপারেটর ইজ আছে, তাইলে ইজ বসালাম, আর এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাইলে নাথিং, নাথিং, সামথিং, এনিথিং থাকলে শর্টকাট টেকনিকে লিখে দিয়েছিলাম ইট বসে, তাইলে ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, তাইলে এখানে অপারেটর ইজ আছে, তাইলে ইজ এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ বিদায় এখানে ইজ এর কন্ট্রাকশন ফর্মটা হলো ইজেন্ট, তাইলে সাবজেক্ট কি দ্য গেম, তাইলে এটা তো আমরা বস্তুবাচক, তাইলে আমরা দিতে পারি কি ইট। লেটস থাকলে আমি বলে দিয়েছিলাম শর্টকাট টেকনিকে, লেটস থাকলে শ্যাল উই, লেটস প্লে দিস গেম, চলো খেলাটা খেলি, তাহলে আমরা লিখতে পারি কি শ্যাল উই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের এখান থেকে 5 নম্বর কখনো মিস হবে না। সবার প্রত্যাশা, সবার মনের বাসনা যাতে আল্লাহ কামিয়াবি নসিব করুক, মনের আশা পূরণ করুক, সেই প্রত্যাশা করি এবং সবার সার্বিক মঙ্গল কামনা করে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। কয় মিনিট?